প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে চলে এসেছি আরো একটি নতুন অধ্যায় নিয়ে। তাহলে চলো শুরু করা যাক। ক্লাস 9-10 অর্থাৎ নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় অধ্যায় জীবকোষ ও টিস্যু নিয়ে। তোমাদের জন্য এই দ্বিতীয় অধ্যায়টি অনেক 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 ইম্পর্টেন্ট একটা অধ্যায়। অর্থাৎ এসএসসিতে এখান থেকে সৃজনশীল আসবে আসবে আসবেই। কাজেই তোমরা যদি একটু ভালো করে এই অধ্যায়টা পড়ে ফেলো তাহলে অবশ্যই সৃজনশীলের উত্তর দিতে পারবে আর 10-এ 10 পাবে। তাহলে চলো শুরু করা যাক। প্রথমে কি দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি জীবকোষ কি, তাই তো? হ্যাঁ, এই প্রশ্নটা অনেকবার এসেছে আর আসতেও পারে। তাহলে জীবকোষ কি? জীবকোষ হচ্ছে জীবদেহের একক, অর্থাৎ জীবদেহের গঠন ও জীবস ক্রিয়াকলাপের এককই হচ্ছে আমাদের এই জীবকোষ। তাই পরীক্ষার যদি প্রশ্ন আসে জীবকোষ কি, তাহলে আমরা সুন্দরভাবে এই উত্তরটা লিখে দিতে পারবো। দুইজন বৈজ্ঞানিক লুই এবং সিকেভিচ 1969 সালে বৈষম্যভেদ্য পর্দা দিয়ে আবৃত এবং জীবস ক্রিয়াকলাপের একক যা অন্য সজীব মাধ্যম ছাড়াই নিজের প্রতিরূপ তৈরি করতে পারে এমন সত্তাকে কোষ বলেছেন। বৈষম্যভেদ্য পর্দা কি জিনিস আমরা সেটা আগের শ্রেণীতে জেনে গেছি। এবার দেখি কোষের প্রকারভেদ। হ্যাঁ, সকল জীবকোষ একরকম নয়। নিউক্লিয়াসের গঠনের ভিত্তিতে কোষ দুই ধরনের। প্রথমটাকে বলা হচ্ছে আদিকোষ এবং পরেরটাকে প্রকৃত কোষ। এটা তো আমরা জানি আদিকোষ কাকে বলে, প্রকৃত কোষ কাকে বলে। তাহলে যে কোষে নিউক্লিয়াস অনুপস্থিত বা নাই তাকে আদিকোষ বলা হচ্ছে, আর প্রকৃত কোষে কি নিউক্লিয়াস উপস্থিত থাকে। খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আদিকোষ কাকে বলে বা প্রাকৃতিক কোষ প্রোক্যারিওটিক সেল কাকে বলে? সুগঠিত নিউক্লিয়াস থাকে না, এজন্য এদের আদিকোষ বা আদি নিউক্লিয়াসযুক্ত কোষও বলা হয়। তাহলে দেখো একুশে মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম ইত্যাদি অঙ্গাণু কিন্তু থাকে না। খুব ইম্পর্টেন্ট, এখান থেকে এমসিকিউ আসবে। নিচের কোনটিতে এই সমস্ত অঙ্গাণু থাকে না? উত্তর হবে তখন আমাদের আদিকোষ। ক্রোমোজোমে কেবল ডিএনএ থাকে। উদাহরণ কি? নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া। খুব ইম্পর্টেন্ট, এই উদাহরণটা তোমরা কিন্তু মনে রাখবা, নীলাভ সবুজ শৈবাল বা ব্যাকটেরিয়া। এবার চলে আসি প্রকৃত কোষ। এটা কি সুকেন্দ্রিক কোষ বলা হচ্ছে? প্রকৃত কাকে বলে এই প্রশ্ন কিন্তু আসতে পারে। তাহলে এখানে কি নিউক্লিয়াস সুগঠিত থাকবে, অর্থাৎ নিউক্লিয়ার ঝিল্লি দিয়ে নিউক্লিয় বস্তু পরিবেষ্টিত ও সুসংগঠিত। এসব কোষে রাইবোজোম সহ সকল অঙ্গাণু উপস্থিত থাকে। ক্রোমোজোমে ডিএনএ, প্রোটিন, হিস্টোন, অন্যান্য উপাদানও কিন্তু থাকে। অধিকাংশ জীবকোষ এ ধরনের হয়। দেখো, কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের। আবার রিপিট করি, কাজের ভিত্তিতে প্রকৃত কোষ দুই ধরনের, এক দেহকোষ এবং দুই জনন কোষ। আমরা একটু আগে উপরে পড়লাম কি কোষ দুই ধরনের, আদিকোষ আর প্রকৃত কোষ। এখানে কাজের ভিত্তিতে আবার প্রকৃত কোষ দুই ধরনের, এক হলো দেহকোষ, দুই জনন কোষ। দেহকোষ আমরা বুঝতে পারছি এটা কি জীবদেহের দেহ গঠনে কাজ করে, তাই তো? সবচেয়ে মজার ব্যাপার এই যে দেখো মাইটোসিস গোল দাগ দিয়ে উপরে 100% লিখেছি, অর্থাৎ এমসিকিউতে এটা আসবেই। দেহকোষ কোন বিভাজনের মাধ্যমে বিভাজিত হয়? তাহলে মাইটোসিস কোষ বিভাজন পদ্ধতিতে, এটা আমরা মনে রাখবো। হ্যাঁ, আর এখানে দেখো জনন কোষ, মিওসিস। খুব 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 ইম্পর্টেন্ট, দেহকোষ মাইটোসিস, জনন কোষ মিওসিস। দেখো জনন কোষে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, আর দেহকোষ বিভিন্ন তন্ত্র ও অঙ্গ প্রত্যঙ্গ গঠনে অংশ নেয়। এবার দেখো জাইগোট কাকে বলে? খুব 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 ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন, বারবার এসেছে তোমাদের এসএসসি পরীক্ষায়। পুং ও স্ত্রী জনন কোষের মিলনের ফলে সৃষ্ট এই প্রথম কোষটিকে, অর্থাৎ পুং এবং স্ত্রী জননের ফলে যে প্রথম কোষটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় কিন্তু জাইগট। খুব ইম্পর্টেন্ট, একটু মন দিয়ে বুঝবা তোমরা, ঠিক আছে? এবার দেখো সুন্দর একটা চিত্র, কি জানো? উদ্ভিদ কোষ, আর এর নিচে আছে প্রাণী কোষ। এটা এতটা ইম্পর্টেন্ট, ম্যাক্সিমাম সৃজনশীলেই এই চিত্রটা দিয়ে প্রশ্ন করা থাকে। হ্যাঁ, তো এই চিত্রটা সুন্দরভাবে তোমরা দেখে নিবা, আমি এখানে লিখছি যে চিত্র লাগবেই। হ্যাঁ, আর এখানকার একটা ইম্পর্টেন্ট টপিক হলো কোষ গহ্বর। দেখো উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে, কিন্তু প্রাণী কোষে কিন্তু কোষ গহ্বর নেই বললেই চলে, কিন্তু থাকে খুব ছোট্ট, কাজে নেই বলা হয় সবসময়ের জন্য। হ্যাঁ, আর দেখো উদ্ভিদ কোষ আর প্রাণী কোষ এটার পার্থক্য আমি এখানে লিখেছি সারা জীবন, অর্থাৎ যতদিন তুমি সায়েন্স পড়বা তোমার এই পার্থক্যটা কিন্তু অবশ্যই মনে রাখতে হবে। হ্যাঁ, তো চিত্রটা এমন ভাবে দেখবা যেন চোখ বন্ধ করলে বুঝতে পারো কোথায় কি আছে। হ্যাঁ, আর এটার পার্থক্য আসবেই, খ নাম্বারে ম্যাক্সিমাম ক্ষেত্রেই দেয়। উদ্ভিদ কোষ ও প্রাণী কোষের পার্থক্য লেখো। এবার দেখো কোষ প্রাচীর, এইটা কিন্তু উদ্ভিদ কোষের একটা অন্যতম গুরুত্বপূর্ণ উপাদান। তাহলে কোষ প্রাচীর এটার গঠন খ নাম্বারে আসেই, সবসময় দেওয়া থাকে যে কোষ প্রাচীরের গঠন ব্যাখ্যা করো, বা উদ্ভিদ কোষের কোষ প্রাচীরের গঠনগুলো কি কি নিয়ে গঠিত, এই টাইপের প্রশ্ন কিন্তু বারবার এসেছে। তাহলে দেখো এটি মৃত জড়বস্তু দিয়ে তৈরি, তাহলে কোষ প্রাচীর মৃত জড়বস্তু দিয়ে তৈরি। প্রাণী কোষে কোষ প্রাচীর থাকে না, খুব ইম্পর্টেন্ট, নিচের কোনটিতে কোষ প্রাচীর থাকে না, এমসিকিউতে কিন্তু আসবে। তাছাড়াও দেখো সেলুলোজ, হেমিসেলুলোজ, লিগনিন, পেকটিন, সুবেরিন, এই সমস্ত রাসায়নিক পদার্থ কিন্তু এখানে থাকে।
ব্যাকটেরিয়া, দেখো এখানে এমসিকিউ 100% লিখেছি, অর্থাৎ ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দিয়ে গঠিত। হ্যাঁ, এটা কিন্তু অবশ্যই মনে রাখবা, ব্যাকটেরিয়ার কোষপ্রাচীর প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড। আমি সহজ করে দিই, প্রোপলি অর্থাৎ প্রোটিন, প্রোতে প্রোটিন, পতে পলি আর লিতে লিপিড, প্রোটিন, লিপিড ও পলিস্যাকারাইড দ্বারা তৈরি। এবার দেখো ছত্রাকের কোষপ্রাচীর কাইটিন দ্বারা গঠিত। অবশ্যই এই দুইটা এমসিকিউ আসবে আসবে আসবে, দুইটার মধ্যে যে কোনো একটা আসবে, এটা শিওর। এবার দেখো কূপ কাকে বলে। তাহলে এই যে প্রাচীরগুলো দেখলে, প্রাচীরের মাঝে মাঝে কিছু ছিদ্র থাকে, যে ছিদ্রগুলোকে কূপ বলা হয়। কূপ কাকে বলে, বেশ কয়েকবার এই প্রশ্নটা কিন্তু এসেছে। হ্যাঁ, এটাও কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এবার কোষপ্রাচীর কোষকে দৃঢ়তা প্রদান করে। তাহলে কোষপ্রাচীরের কাজ, এই যে দেখো কাজ লিখে দিয়েছি না, তাহলে কোষপ্রাচীরের কাজটা আমি সুন্দর করে দেখে নিব। কোষপ্রাচীর কোষের দৃঢ়তা প্রদান করে, কোষের আকার আকৃতি বজায় রাখে, পাশের কোষের সাথে প্লাজমা ডেজমাটা অনুবীক্ষণিক নালী, এক কথায় সৃষ্টির মাধ্যমে যোগাযোগ রক্ষা করে, পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, ঠিক আছে, চিত্রটা সুন্দর করে তোমরা দেখে নিবা। ঠিক আছে, এরপর দেখো আরো একটা খুব ইম্পর্টেন্ট কোশ্চিন, প্রোটোপ্লাজম কাকে বলে। খুব ইম্পর্টেন্ট, কিন্তু আসার সম্ভাবনা অনেক বেশি। কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলি, দেখো প্লাজম মানে প্লাজমা, প্লাজমা মানেই কিন্তু থকথকে জেলির মতো একটা পদার্থ। ক্লিয়ার? কাজে যত জায়গায় প্লাজমা দেখতে পাবা তোমরা ভাববা এটা কি থকথকে জেলির মতো। তাহলে কোষের ভিতরে যে অর্ধস্বচ্ছ থকথকে জেলির মতো বস্তু থাকে তাকে কি বলা হয়, প্রোটোপ্লাজম বলা হয়। খুব সহজ। কোষঝিল্লি নিজেও প্রোটোপ্লাজমের কিন্তু একটা অংশ। তাহলে এই যে কোষঝিল্লির উপরে পড়লাম, সেটা কিন্তু নিজেও প্রোটোপ্লাজমের একটা কিন্তু অংশ। তোমরা সুন্দরভাবে দেখে নিবা। হ্যাঁ, এবার দেখি কোষঝিল্লি, প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন একে বলা হয়। হ্যাঁ, দেখো কোষঝিল্লি বা প্লাজমা লেমা বা প্লাজমা মেমব্রেন। কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। মাইক্রোভিলাই কাকে বলে, এটাও একটা কিন্তু কোশ্চিন। হ্যাঁ, তোমরা একটু সুন্দর করে দেখে নেবা, কোষঝিল্লির ভাঁজকে মাইক্রোভিলাই বলে। এটি প্রধানত লিপিড, প্রোটিন দিয়ে গঠিত। হ্যাঁ, বা এটা মানে তৈরি হয়ে গেছে লিপিড এবং প্রোটিনের সমন্বয়ে। আর কোষঝিল্লিটি বৈষম্যপেত পদ্মা হওয়ায় অভিস্রবণের মাধ্যমে পানি ও খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে। তাহলে কি পানি আর খনিজ লবণ চলাচল নিয়ন্ত্রণ করে, আর প্রোটিন আর লিপিডের সমন্বয়ে এটি তৈরি। দেখো এই যে এগুলো হলো মাইক্রোভিলাই। ঠিক আছে, আর যে ফাঁকগুলো দেখতে পাচ্ছ এগুলো আন্তঃকোষীয় স্থানবাহী ফাঁক। ঠিক আছে, সাইটোপ্লাজমের অঙ্গাণু, অর্থাৎ সাইটোপ্লাজমের মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে। প্রোটোপ্লাজম থেকে নিউক্লিয়াস বা কেন্দ্রিকাটিকে, যদি প্রোটোপ্লাজমের মধ্যে থেকে আমরা নিউক্লিয়াসকে আলাদা করে দিই বা সরিয়ে দিই, তাহলে যে জেলির মতো বস্তুগুলো থেকে যাবে, সেটাই আসলে কি সাইটোপ্লাজম। বুঝেছো? খুব সুন্দরভাবে আশা করি বুঝেছো। এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট গ অথবা ঘ নাম্বারের জন্য যেটা বারবার আসে, সেটা হলো মাইটোকন্ড্রিয়া আর তোমাদের নিউক্লিয়াস। দেখো, যদি গত বছর মাইটোকন্ড্রিয়া এসে থাকে, তাহলে এই বছর নিউক্লিয়াস থেকে কোনো প্রশ্ন আসবে, অথবা গত বছর যদি নিউক্লিয়াস থেকে কোনো প্রশ্ন এসে থাকে, এবার তাহলে কিন্তু মাইটোকন্ড্রিয়া থেকে প্রশ্ন আসবে। ঠিক আছে, গ ঘ নাম্বারে 100% থাকেই এইটা। ঠিক আছে, দেখো তাহলে মাইটোকন্ড্রিয়ার গঠন এটা সুন্দরভাবে মুখস্থ করে নেবা। এর মধ্যে ইম্পর্টেন্ট টপিক হলো ক্রিস্টি, অক্সিজোম। দেখো, যদি আমরা চিত্রটা দেখি সুন্দরভাবে দেখতে পাবো। এই যে দেখো মাইটোকন্ড্রিয়ার গা থেকে যে আঙ্গুলের মতো লম্বা লম্বা অংশগুলো চলে গেছে না, এই লম্বা লম্বা আঙ্গুলের মতো অংশগুলো নামই কিন্তু ক্রিস্টি। আর দেখো ক্রিস্টির গায়ে যে ছোট ছোট গোল গোল অক্সিজেনের মতো, অক্সিজেন কি ও না, এই যে দেখো গোল গোল যেগুলো আছে সেগুলো কিন্তু অক্সিজোম। এছাড়া মাইটোকন্ড্রিয়া দেখো ডিএনএ, রাইবোজোম, তারপরে যে দেখো সুতার মতো যে অংশগুলো দেখতে পাচ্ছ না, এগুলো কিন্তু ম্যাট্রিক্স। ঠিক আছে, যদি পরীক্ষায় আসে মাইটোকন্ড্রিয়ার গঠন চিত্র ব্যাখ্যা করে, তখন এই চিত্রটা সুন্দরভাবে দিয়ে দেবে। আমি দেখো লিখে দিয়েছি 100% চিত্র লাগবে, অর্থাৎ মাইটোকন্ড্রিয়া কিন্তু আসেই সৃজনশীলের, শুধু এই চিত্র দিয়ে একটা সৃজনশীলতা তৈরি করে দেয়। ঠিক আছে, এবার দেখো ক্রেবস চক্রে শক্তি উৎপাদিত হয়। হ্যাঁ, এমসিকিউ এর জন্য খুব ইম্পর্টেন্ট। মাইটোকন্ড্রিয়াতে সম্পূর্ণ হয় কিন্তু এই যে বিভিন্ন চক্রগুলো, যেমন ক্রেবস চক্র। ঠিক আছে, এবার দেখো খ নাম্বারে যে প্রশ্নটা বারবার এসেছে এবং আসবেই, সেটা হলো পাওয়ার হাউস বা শক্তিঘর। মাইটোকন্ড্রিয়াকে কেন পাওয়ার হাউস বলা হয়, এটা কিন্তু বারবার আসে। হ্যাঁ, আর আশা করি এই বছরেও ঠিক আসবে। তোমরা সুন্দর করে উত্তরটুকু দেখে নিবা। এবার দেখো এখানে প্রাকৃতিক কোষে মাইটোকন্ড্রিয়া কিন্তু থাকে না। ঠিক আছে, প্রাকৃতিক কোষের দিকে কিন্তু মাইটোকন্ড্রিয়া থাকে না। তাছাড়া ইউটেরিয়াস এবং প্রোটোজোয়া যারা, তাদের কিন্তু মাইটোকন্ড্রিয়া অনুপস্থিত। ঠিক আছে, এবার প্লাস্টিড খুব 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 ইম্পর্টেন্ট এর কাজ, মানে প্লাস্টিডের কাজটা এতটা ইম্পর্টেন্ট, যেটা থেকে এমসিকিউ এবং সিকিউ যে কোনো একটা জায়গায় কিন্তু অবশ্যই দিবে। ঠিক আছে, তাহলে দেখো প্লাস্টিড, আর্নস্ট হেকেল 1866 সালে উদ্ভিদ কোষের গুরুত্বপূর্ণ অঙ্গাণু অর্থাৎ প্লাস্টিড আবিষ্কার করেন। তাহলে প্লাস্টিডের আবিষ্কারকের নাম কি, আর্নস্ট হেকেল। ঠিক আছে, প্রধান কাজ হলো খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা এবং উদ্ভিদকে বর্ণময় করা। দেখো বর্ণময় গোল দাগ দেওয়া আছে, অর্থাৎ কাজই হলো উদ্ভিদকে রং চঙে করে আরো আকর্ষণীয় করে পরাগায়নে সাহায্য করা। প্লাস্টিড 3 ধরনের, ক্লোরোপ্লাস্ট, ক্রোমোপ্লাস্ট এবং কি লিউকোপ্লাস্ট। তোমরা অবশ্যই মনে রাখবা প্লাস্টিড 3 ধরনের, ক্রোমোপ্লাস্ট,
ক্লোরোপ্লাস্ট আর হলো লিউকোপ্লাস্ট। দেখো একটু ক্লোরোপ্লাস্ট, তাহলে কি এরা সবুজ রঙের প্লাস্টিডকে ক্লোরোপ্লাস্ট বলা হয়, অর্থাৎ ক্লোরোপ্লাস্ট হলো সবুজ। উদ্ভিদে যে সবুজ রং থাকে না, সেই সবুজ রঙের জন্য একমাত্র দায়ী এই ক্লোরোপ্লাস্ট। কোথায় থাকে? পাতা, কচিকাণ্ড ও অন্যান্য সবুজ অংশে এদের পাওয়া যায়। ঠিক আছে, এই যে গ্রানাটা কি জিনিস তোমরা একটু সুন্দর করে দেখে নিবা। ঠিক আছে, এইবার দেখি আমরা ক্রোমোপ্লাস্ট। আচ্ছা, প্লাস্টিডে ক্লোরোফিল থাকে তাই এদের সবুজ থাকে। এখান থেকে একটা প্রশ্ন আছে যে উদ্ভিদে বা উদ্ভিদকে সবুজ দেখায় কেন? তাহলে উদ্ভিদে প্লাস্টিড আছে আর প্লাস্টিডের মধ্যে ক্লোরোফিল থাকে, অর্থাৎ এই ক্লোরোফিলের কারণে কিন্তু উদ্ভিদ সবুজ দেখায়। ঠিক আছে, আচ্ছা ক্রোমোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? এগুলো রঙিন প্লাস্টিড। বুঝতে পারছো রঙিন মানে কি? এরা বিভিন্ন ধরনের রং করে থাকে, যেমন জ্যান্তোফিল হলুদ রং, অর্থাৎ হলুদ রং জ্যান্তোফিলের কারণে হয়ে থাকে। এবার দেখো ক্যারোটিন, মনে রাখার সহজ উপায়, কতে ক্যারোটিন কতে কমলা। তাহলে কি ক্যারোটিন কমলা রং করার জন্য দায়ী থাকে। এবার ফাইকো এরিথিন লাল রং করার জন্য ফাইক্রেডিথিন, এবং ফাইকোসায়ানিন, দেখো নিন থেকে কিন্তু নীল, বুঝতে পারছো, নিন থেকেই নীল, তাহলে ফাইকোসায়ানিন নীল রং করার জন্য দায়ী থাকবে। ঠিক আছে, আর এই যে মিশ্রণজনিত এই সব রং মিশ্রণজনিত হওয়ার কারণে উদ্ভিদ কি আরো আকর্ষণীয় হয়ে ওঠে। ঠিক আছে, রঙিন ফুল, পাতা, গাজরের মূলে এদের পাওয়া যায়। এই যে আমি লিখে দিচ্ছি কোথায় পাওয়া যায়, তাহলে যে ক্রোমোপ্লাস্ট কোথায় কোথায় পাওয়া যায়, খুব ইম্পর্টেন্ট, এমসিকিউতে কিন্তু বারবার আসে যে নিচের কোনটিতে ক্রোমোপ্লাস্ট পাওয়া যায়, রঙিন ফুল, পাতা, গাজর, নিচের কোনটি সঠিক, 1 2 এরকম। ঠিক আছে, তো বহু সমিতি সূচকে কিন্তু এটা আসে। আর ক্রোমোপ্লাস্টের প্রধান কাজ কি? ঠিক আছে, এইটাও কিন্তু আসে, তোমরা একটু সুন্দর করে দেখে নিবা। এইবার দেখো লিউকোপ্লাস্ট। যেসব প্লাস্টিড কোনো রংযোগ পদার্থ থাকে না, অর্থাৎ তাদের দ্বারা কোনো রং হয় না, হ্যাঁ, যেখানে সূর্যের আলো পৌঁছায় না, লিউকোপ্লাস্ট সেখানে অবস্থান করে। ঠিক আছে, মূল, ভ্রূণ, জননকোষ ইত্যাদিতে লিউকোপ্লাস্ট থাকে। হ্যাঁ, আর প্রধান কাজ খুব ইম্পর্টেন্ট, লিউকোপ্লাস্টের প্রধান কাজ হলো খাদ্য সঞ্চয় করা। আলোর সংস্পর্শে এলে লিউকোপ্লাস্ট ক্লোরোপ্লাস্টে রূপান্তরিত হয়। বুঝতে পেরেছো? আচ্ছা, এইবার দেখো গোলজি বডি। লেস ইম্পর্টেন্ট, অতটা ইম্পর্টেন্ট না, তবে গোলজি বডির কাজটুকু তোমরা একটু মনে রাখবা। সাধারণত গোলজি বডি প্রাণী কোষে পাওয়া যায়, উদ্ভিদ কোষে এদেরকে দেখা যায়। সবচেয়ে ইম্পর্টেন্ট টপিক হলো পানি বিয়োজন সম্পূর্ণ হয় কোথায়? গোলজি বডিতে, এটা কিন্তু মনে রাখবা। ঠিক আছে, পাশাপাশি হরমোন নিঃসরণ আর বিপাকীয় কাজের সাথে এরা কিন্তু সম্পর্কিত। ঠিক আছে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। কোষে উৎপাদিত পদার্থগুলো প্রবাহ পথ হিসেবে কিন্তু এই এন্ডোপ্লাজমিক রেটিকুলাম কাজ করে থাকে। ঠিক আছে, কোষ গহ্বর মানে কি? ফাঁকা গর্ত। তাহলে কি সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থান থাকে সেগুলোই কোষ গহ্বর। এটা তো খুব সোজা, এটা তো আমরা জানি, গহ্বর মানে ফাঁকা স্থান। তাহলে কোথায়? সাইটোপ্লাজমে যে ফাঁকা স্থানগুলো থাকে সেগুলো কি? কোষ গহ্বর। আর এর প্রধান কাজ হলো কোষ রস ধারণ করা। যে গহ্বর, বুঝতে পারছো না, গহ্বরে কোষ রসগুলো কি হয়ে থাকে? জমা হয়ে থাকে। প্রাণী কোষে কোষ গহ্বর অনুপস্থিত। ওই যে তোমাদের প্রথমে বললাম উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্রে, যে উদ্ভিদ কোষে কোষ গহ্বর থাকে কিন্তু প্রাণী কোষে কোষ গহ্বর অনুপস্থিত। দেখতে পাচ্ছ তোমরা? আর যদি থাকে সেগুলো কি আকারে ছোট হয়। ঠিক আছে, এইবার দেখো খ নাম্বারের জন্য আরেকটা ইম্পর্টেন্ট টপিক হলো আমাদের লাইসোজোম। আমি মুখস্থ লিখে দিয়েছি, 100% লিখেছি, 3টা স্টার দিয়েছি, মানে এটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক। ঠিক আছে, তাহলে দেখো এই লাইসোজোম জীবকোষকে জীবাণুর হাত থেকে রক্ষা করে। লাইসোজোম ওই যে জীবাণুগুলো যখন জীবকোষের মধ্যে ঢুকে তখন সেগুলোকে খেয়ে হজম করে ফেলে দেয়। হ্যাঁ, আর দেহে অক্সিজেনের অভাব হলে বা বিভিন্ন কারণে লাইসোজোমের পর্দা ক্ষতিগ্রস্ত হলে এর আশেপাশের অঙ্গগুলো নষ্ট হয়ে যায়, কখনো কখনো কোষটি কিন্তু মারা যায়। ঠিক আছে, এইবার দেখো তাহলে এতক্ষণ পড়লাম ঝিল্লির মধ্যে যে অঙ্গাণুগুলো থাকে, এবার ঝিল্লিবিহীন সাইটোপ্লাজমীয় অঙ্গাণু। এর মধ্যে প্রথমে আছে কোষ কঙ্কাল। হ্যাঁ, এখান থেকে দেখো যে অ্যাক্টিন, মায়োসিন, টিউলিন। যদি এখান থেকে কোনো এমসিকিউ এসে থাকে, হ্যাঁ, আশা করি এই 3টার বাইরে কোনো উত্তর হবে না। মনে রাখবা, অ্যাক্টিন, মায়োসিন আর হলো টিউলিন। ঠিক আছে, ইত্যাদি প্রোটিন দিয়ে কোষ কঙ্কালে বিভিন্ন তন্তু নির্মিত হয়। মাইক্রোটিবিউল, মাইক্রোফিলামেন্ট কিংবা ইন্টারমিডিয়েট ফিলামেন্ট এ ধরনের তন্তুর উদাহরণ। তাহলে কোষ কঙ্কালে যে তন্তুগুলো থাকে এই উদাহরণটা একটু তোমরা ভালো করে দেখে নিবে। হ্যাঁ, এবারে রাইবোজোম। ঝিল্লিবিহীন অর্থাৎ পর্দাবিহীন একটা অঙ্গাণু, প্রোটিন সংশ্লেষণে সাহায্য করে রাইবোজোম। তাহলে কি রাইবোজোম ঝিল্লি নেই, আবার কিন্তু পর্দাও নেই, কাজ কি? প্রোটিন সংশ্লেষণে সাহায্য করবে। ঠিক আছে, আমাদের যে এনজাইমগুলো আছে না, উৎসেচক, সে উৎসেচক কিন্তু সে সরবরাহ করে থাকে। ঠিক আছে, আর এই এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতি আরো বাড়িয়ে দেয়। হ্যাঁ, এই যে দেখো আমাদের মুখের ভিতরে যে লালা থাকে, লালার কাজ কি? খাবারকে গলদকরণ করতে সাহায্য করে। ঠিক সেই রকমই এনজাইমের কাজ হলো প্রাণ রাসায়নিক বিক্রিয়ার গতিকে আরো বাড়িয়ে দেয়। হ্যাঁ, সাহায্য করে, খুব দ্রুত করতে সাহায্য করে। দেখো এবার সেন্ট্রোজোম। সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদ কোষে কদাচিৎ এদেরকে দেখা যায়। ঠিক আছে, অর্থাৎ প্রাণী কোষে কিন্তু এদের পাওয়া যায়।
আর নিম্ন শ্রেণীর উদ্ভিদে পাওয়া যায়। চিত্রটা দেখো, এখান থেকে কিন্তু এমসিকিউ দেয়, এই চিত্র দিয়েই এমসিকিউ দিয়ে দিবে, অথবা চিত্র দিয়েই তোমাদের একটা সৃজনশীলের ক খ অথবা গ দিয়ে দিবে। হ্যাঁ, এই যে সেন্ট্রিওল কাকে বলে, সেন্ট্রিওল এখানে দেখতে পাচ্ছ কেমন লম্বা, দণ্ডাকার, ভেতরে ফাঁপা থাকবে অবশ্যই। তাহলে আমরা কি লিখতে পারি, প্রাণীকোষের নিউক্লিয়াসের কাছে দুইটি ফাঁপা, নলাকার বা দণ্ডাকার অঙ্গাণু দেখা যায়, এদেরকে কি বলা হয়, সেন্ট্রিওল বলা হয়। এবার এই যে সেন্ট্রিওল বাদে ভিতরে যে ফাঁকা অংশ থাকে সম্পূর্ণটাকে কি বলা হয়, সেন্ট্রোস্পিয়ার। এগুলো কিন্তু এই যে দেখো তরলে পরিপূর্ণ, ঠিক আছে, এগুলো কিন্তু অনেক গাঢ় তরল থাকে, আর এই গাঢ় তরলের অংশ পুরোটাকে কি বলা হয়, সেন্ট্রোস্ফিয়ার। আশা করি তোমরা সবাই বুঝেছো। এবার সেন্ট্রোজোম কাকে বলে, খুব 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 ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। তাহলে দেখো চিত্রটা সম্পূর্ণটা একটা সেন্ট্রোজোমের, তাহলে কি সেন্ট্রোস্ফিয়ার আছে, সেন্ট্রিওল আছে, তার আমরা কি বলতে পারি যে সেন্ট্রোস্ফিয়ার সহ বা সেন্ট্রিওল সহ সেন্ট্রোস্ফিয়ারকে সেন্ট্রোজোম বলা হয়। ক্লিয়ার? অনেক সোজা না? এবার এই যে অ্যাস্টাররে কিন্তু তৈরি করে, হ্যাঁ, আর এছাড়া স্পিন্ডল যন্ত্রের সৃষ্টি করে আর ফ্লাজেলাও সৃষ্টি করে। তাহলে অ্যাস্টাররে তৈরি করবে, স্পিন্ডল যন্ত্র সৃষ্টি করবে এবং ফ্লাজেলাও কিন্তু সে সৃষ্টি করবে। এই তো, এইবার চলে আসে আমাদের সে নিউক্লিয়াস, 100% ইম্পর্টেন্ট দিয়ে রাখছি খ অথবা গ এর জন্য, স্পেশালি ঘ অথবা ঘয়ে কিন্তু এটা আসে। হ্যাঁ, তখন তোমাদের বললাম যে নিউক্লিয়াস আর এই যে তোমাদের মাইটোকন্ড্রিয়া, যদি নিউক্লিয়াস এসে থাকে পরে বা মাইটোকন্ড্রিয়া আসবে, বা এবার যদি মাইটোকন্ড্রিয়া এসে থাকে পরে বা তার নিউক্লিয়াস আসবে। হ্যাঁ, এই চিত্রটা সুন্দর করে তোমরা দেখে নিবা, ঠিক আছে? দেখো একটু, এই যে মুখস্থ বলেছি, ওপর দিকের একটা লেয়ার আছে, একটা পর্দা আছে, একে বলা হয় নিউক্লিয়ার মেমব্রেন। আর এই যে দেখছো গর্ত, দুইটা পর্দা বা মেমব্রেনের মাঝখানে যে গর্ত বা ফাঁকা অংশ, এটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। রন্ধ্র মানে কিন্তু ফাঁকা অংশ, সেটা আমরা ভালো করে জানি। এইবার নিউক্লিয়াস তো নিজে গোল, এর ভিতরেও দেখে যে একটা কালো অনেক বড় একটা গোল অংশ দেখতে পাচ্ছ না, একে বলা হয় নিউক্লিওলাস। মনে থাকবে? তাহলে নিউক্লিয়াসের ভিতরের যে গোলাকার কি কালো বস্তুটি দেখতে পাওয়া যায়, সেটার নামই নিউক্লিওলাস। আর যে থকথকে জেলির মতো কিছু অংশ থাকে, সেটাকে বলা হয় নিউক্লিওপ্লাজম। আমি বলেছিলাম প্লাজম মানে প্লাজমা, প্লাজমা মানে কি, প্লাজমা মানেই হলো থকথকে জেলির মতো কিছু পদার্থ, ঠিক আছে? আর এই যে দেখছো না সুতা, সুতা দেখতে পাচ্ছ, এগুলোকে ম্যাট্রিক্স বা নিউক্লিয়ার রেটিকুলাম বলা হয়, ঠিক আছে? সম্পূর্ণ চিত্রটা কিন্তু একটা নিউক্লিয়াসের চিত্র, তোমাদের পরীক্ষায় আসবে। আর এইটা এইভাবে কিন্তু সুন্দর করে আঁকাতে হবে। আঁকায় এই যে চিহ্নিত করতে পারলে এনাফ, একদম ফুল মার্ক, 3-3 বা 4-4, ঠিক আছে? রক্তকোষে নিউক্লিয়াস থাকে না, খুব ইম্পর্টেন্ট। রক্তের যে কোষ থাকে সেই কোষে কিন্তু নিউক্লিয়াস থাকে না, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না? হ্যাঁ, 4টা অপশনের মধ্যে কিন্তু একটা অপশন থাকবে রক্তকোষ, আমরা কি রক্তকোষে তখন টিক দিয়ে দিব, মনে থাকবে তো? ওকে। নিউক্লিয়াসে বংশগতির বৈশিষ্ট্য নিহিত থাকে, এই যে ক্রোমোজোম আছে ভিতরে, আর এই ক্রোমোজোমের মধ্যেই কিন্তু ওই বংশগতির বৈশিষ্ট্যগুলো নিহিত থাকে, আমরা পরের ক্লাসে দেখবো। হ্যাঁ, সুগঠিত নিউক্লিয়াসে নিচের অঙ্গগুলো দেখা যায় কি, প্রথম হলো নিউক্লিয়ার ঝিল্লি, ওই তো আমরা পড়লাম উপরের দিকে যে লেয়ার থাকে সেটা নিউক্লিয়ার ঝিল্লি। তাহলে দেখো নিউক্লিয়ার ঝিল্লিটা লিপিড প্রোটিনের সমন্বয়ে তৈরি, ওকে। আর ওই তো মাঝখানে যেই ফাঁক আছে বলেছিলাম না, ছিদ্র থাকে, সেটাকে বলা হয় নিউক্লিয়ার রন্ধ্র। আর এই তো দেখো জেলির মতো বস্তু বা রস, আমি বলেছিলাম প্লাজম, প্লাজম মানেই প্লাজমা, প্লাজমা মানে কি জেলির মতো। হ্যাঁ, একে নিউক্লিয়ার প্লাজম বলা হয়। দেখো নিউক্লিক অ্যাসিড, প্রোটিন, উৎসেচক মানে এনজাইম, আর কতিপয় খনিজ লবণ থাকে নিউক্লিওপ্লাজমে, ঠিক আছে? এবার নিউক্লিওলাস, আমি কি বলেছিলাম, ওই যে ভেতরে ক্রোমোজোমের সাথে সংলগ্ন গোলাকার একটা বস্তু থাকে, সেটাকে নামই হলো কি, নিউক্লিওলাস, ওকে। কেন্দ্রিকাণু নিউক্লিওলাসের আর একটা নাম, অর্থাৎ কেন্দ্রের মধ্যে অণু, ওই যে গোল দেখতে পাচ্ছ সেইটাই। ক্রোমোজোমের রংরাহী অংশের সাথে এরা লেগে থাকে, আরএনএ ও প্রোটিন দিয়ে তৈরি। খুব ইম্পর্টেন্ট, নিউক্লিওলাস কি দিয়ে তৈরি, আরএনএ এবং প্রোটিন দিয়ে তৈরি। এবার ক্রোমাটিন জালিকা, হ্যাঁ, ক্রোমাটিন জালিকা সুতার মতো, হ্যাঁ, ক্রোমাটিন তন্তু অ্যাকচুয়ালি সুতার মতো, এরা ডিএনএ প্রোটিনের সমন্বয়ে কিন্তু এরা গঠিত, ঠিক আছে? এইবার দেখো, এই সেই তোমাদের ছোট্ট 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 এই যে দেখতে পাচ্ছ, এগুলো এক একটা ক্রোমাটিড, টোটালটাই হলো ক্রোমোজোম। এই ক্রোমোজোমের মাধ্যমে কিন্তু বংশগতির ধারাগুলো নিহিত থাকে, ঠিক আছে? তাহলে দেখো এটা একটা ক্রোমোজোমের বাহু, ভিতরে সেন্ট্রোমিয়ার, এটা কি আরেকটা বাহু, আর এই যে লম্বা লম্বা সুতার মধ্যে দেখতে পাচ্ছ সেগুলো কি ক্রোমাটিড বা ক্রোমাটিড তন্তু, ঠিক আছে? তাহলে কোষ বিভাজনের সময়, হ্যাঁ, মোটা এবং খাটো হয় এরা। কোষ বিভাজনের সময় সবগুলো জট পাকিয়ে যায়, আর জট পাকানোর সময় ক্রোমাটিড তন্তুগুলো মোটা এবং খাটো হয়ে যায়। কোষ বিভাজনের সময় মোটা খাটো হয়ে আলাদা হয়ে পড়া ক্রোমাটিডগুলোর আরেক নাম হলো ক্রোমোজোম। ক্রোমোজোম কি বা ক্রোমোজোম কাকে বলে আসবেই, এটা কিন্তু অবশ্যই মুখস্থ করে রাখবা। কোষ বিভাজনের সময় মোটা ও খাটো হয়ে যাওয়া কি ক্রোমাটিনগুলো ক্রোমোজোম। হ্যাঁ, সাধারণত মেটাফেজ দশায় ক্রোমোজোম কি গঠিত হয়। দেখো আমি এখানে বলে দিয়েছি দুইবার রিডিং, এখান থেকে এই পর্যন্ত প্রত্যেকটা ওয়ার্ড খুব ভালোভাবে পড়বা। হ্যাঁ, দুইবার একদম সুন্দর করে তোমরা রিডিং দিবা। আশা করি এর বাহিরে এখান থেকে কোনো এমসিকিউ আসবে না, ঠিক আছে? এবার তাহলে দেখি উদ্ভিদ ও প্রাণীর কাজ পরিচালনায় বিভিন্ন প্রকার কোষের ভূমিকা, এবার কোন কোষ কোন ভূমিকা পালন করে থাকে সেটা আমরা একটু দেখবো, ঠিক আছে?
সবার আগে যেটা আমাদের জানতে হবে, কোষ কি। আমরা তো জানি জীবদেহ, সেটা উদ্ভিদেহ হতে পারে, প্রাণীদেহ হতে পারে। তাহলে জীবদেহ গঠন ও কার্যকরী একককে কি বলা হয়? কোষ বলা হয়। ঠিক আছে, এটা কি এককোষী, আর এককোষী কারা? যারা প্রোটোজোয়া তারা, অর্থাৎ প্রোটোজোয়া পর্বের অন্তর্ভুক্ত, তাদের কি যেন বলা হয়? প্রোটোজোয়ান। তাহলে প্রোটোজোয়ানরা প্রত্যেকে এককোষী। ঠিক আছে, এরা খাদ্য গ্রহণ করে, দেহের বৃদ্ধি ও প্রজনন ওই কোষের মাধ্যমে সম্পন্ন করে থাকে, অর্থাৎ একটা কোষের মাধ্যমে ওরা সব শেষ করে। ঠিক আছে, উদ্ভিদ টিস্যু। এই উদ্ভিদ টিস্যু কাকে বলে? এটা কিন্তু আশা সম্ভাবনা অনেক বেশি। একই বা বিভিন্ন প্রকারের একগুচ্ছ কোষ একত্রিত হয়ে, মানে অনেকগুলা কোষ একত্রিত হয়ে যদি একটাই কাজ সম্পন্ন করে এবং তাদের উৎপত্তিও যদি অভিন্ন হয়, মানে তারা যদি এক জায়গা থেকে উৎপন্ন হয়, তখন তাদেরকে টিস্যু বা কোষ বলে। খুব ইম্পর্টেন্ট, দেখো 100% ক নাম্বার। ক নাম্বারে প্রত্যেকটা বোর্ডে প্রত্যেক বছর আসবেই, আর এটা কিন্তু আসেই, বেশ কয়েকবার এসেছে। হ্যাঁ, তাহলে টিস্যু দুই ধরনের, একটা হলো ভাজক টিস্যু আর একটা হলো কি স্থায়ী টিস্যু। তাহলে টিস্যু কয় ধরনের? দুই ধরনের। এই স্থায়ী টিস্যু আবার তিন ধরনের: সরল টিস্যু, জটিল টিস্যু, নিঃস্রাবী টিস্যু। নিঃস্রাবী টিস্যু মানে কি? ক্ষরণকারী টিস্যু। হ্যাঁ, এই যে নিঃস্রাবী টিস্যু বা ক্ষরণকারী টিস্যু কাকে বলা হয় সেটাও একটু তোমরা দেখে নিবা। ঠিক আছে, এবার দেখো সরল টিস্যু। এই সরল টিস্যুকে আবার তিন ভাগে ভাগ করা হয়। একটু দেখে উপর থেকে, টিস্যু দুই ধরনের, একটা ভাজক একটা স্থায়ী। স্থায়ী আবার তিন ধরনের: সরল, জটিল, নিঃস্রাবী। এই যে সরল পেলাম, এই সরল আবার তিন ভাগে ভাগ, বুঝেছো? একটা হলো কি প্যারেনকাইমা, কোলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, তাহলে প্রত্যেকের নিজস্ব কিছু কাজ আছে। এখান থেকে শুধুমাত্র কার কি কাজ এইটা পড়লে এনাফ, আর কিছু দরকার নাই। হ্যাঁ, তোমরা একটু দেখো তাহলে কি, সেলুলোজ দ্বারা তৈরি কিন্তু প্যারেনকাইমা। হ্যাঁ, এই যে ক্লোরেনকাইমা, অ্যারেনকাইমা কাকে বলে? ক নাম্বার, ক নাম্বার মানে ক নাম্বারে এইগুলো বারবার এসেছে। তাহলে দেখো, কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলা হয়। ওই যে ক্লোরোপ্লাস্ট থেকে ক্লোরেন একটা ভাব আছে না, অতএব এটা সহজ। তাহলে যখন ক্লোরোপ্লাস্ট হবে তখন সেটাকে ক্লোরেনকাইমা বলা হবে। আর জলজীবীদের বড় বড় বায়ুকুটুরি, বায়ুকুটুরি মানে বুঝো, বায়ুকুটুরি মানে হলো ফাঁকা অংশ। বায়ু মানে কি? যেখানে বায়ু দ্বারা পূর্ণ থাকে। ওই বায়ু দ্বারা পূর্ণ থাকার কারণে কিন্তু জলজ উদ্ভিদগুলো কি ভাসমান অবস্থায় থাকে। ঠিক আছে, জলজ উদ্ভিদের বড় বড় বায়ুকুটুরিযুক্ত প্যারেনকাইমাকে অ্যারেনকাইমা বলা হয়। খুব ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন, অ্যারেনকাইমা আসে। অনেক অনেক স্টুডেন্ট আছে, তারা মানে বলে যে স্যার অ্যারেনকাইমা কোথা থেকে পেয়েছেন, অ্যারেনকাইমা কোথা থেকে এসে। দেখো ছোট্ট একটা ওয়ার্ড, হ্যাঁ, এটা কিন্তু বারবার আসে। ঠিক আছে, আর এই প্যারেনকাইমা টিস্যুর প্রধান কাজ হচ্ছে কি? দেহ গঠন করা। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আর কি? খাদ্য প্রস্তুত করা, খাদ্য সঞ্চয় করা, আর খাদ্যদ্রব্য পরিবহনও কিন্তু করে থাকে। তাই এমসিকিউ এর জন্য কিন্তু এটা ইম্পর্টেন্ট, তোমরা একটু দেখে রাখবা। ঠিক আছে, এবার চলে আসি কোলেনকাইমা। প্রোটোপ্লাজম পূর্ণ থাকবে। হ্যাঁ, অর্থাৎ প্রোটোপ্লাজম পূর্ণ একটা কোষ দ্বারা সেটা তৈরি। খাদ্য প্রস্তুত আর উদ্ভিদকে দৃঢ়তা প্রদান করা এর প্রধান কাজ। এখান থেকে এই দুইটা লাইনের অতিরিক্ত আর কিছু আমার মনে হয় না দরকার আছে। এই দুইটা বলে এনাম। যদি কোনো প্রশ্ন বা এমসিকিউ এসে থাকে এই দুইটার মধ্যে থেকে আসবে আশা করি। হ্যাঁ, এবার দেখো স্ক্লেরেনকাইমা, প্রোটোপ্লাজম বিহীন। দেখো কোলেনকাইমা কিন্তু প্রোটোপ্লাজমে পূর্ণ ছিল, আর স্ক্লেরেনকাইমা কিন্তু প্রোটোপ্লাজম নাই। হ্যাঁ, এই চিত্রটা সুন্দর করে দেখবা, এই চিত্র থেকে কিন্তু সৃজনশীল প্রশ্ন দিয়ে দেয়। ঠিক আছে, তাহলে চিত্রটা সুন্দর করে একটু দেখে নিবা তোমরা। এইবার দেখো, প্রাথমিক অবস্থায় কোষগুলোতে প্রোটোপ্লাজম উপস্থিত থাকে। যখন প্রথম অবস্থায় থাকে তখন কিন্তু প্রোটোপ্লাজম উপস্থিত থাকে। হ্যাঁ, আর কি হয়? খুব তাড়াতাড়ি সেগুলো নষ্ট হয়, মৃত কোষে পরিণত হয়, ওই যে গাছের যে ছালগুলা। হ্যাঁ, কোষগুলো প্রথমত দুই ধরনের, একটা বলা হয় ফাইবার, হ্যাঁ, এবং আরেকটা হলো স্ক্লেরাইড। ঠিক আছে, ফাইবার বা তন্তু, তন্তু মানে তো বুঝতে পারছো তোমরা। হ্যাঁ, মনে মনে আশা করি ওইটাই বলছো তোমরা। অত্যন্ত দীর্ঘ, পুরু, প্রাচীরযুক্ত, শক্ত এবং দুই প্রান্ত এদের শুরু থাকে। ঠিক আছে, এদের আবার বিভিন্ন নাম দেওয়া আছে কিসের? অবস্থান আর গঠনের ভিত্তিতে। যেমন বাস্ট ফাইবার, সারফেস ফাইবার, জাইলেম তন্তু বা কাঠ তন্তু। বুঝতে পেরেছো? আচ্ছা, এবার দেখো স্ক্লেরাইড, স্টোন সেল। স্টোন সেল কাকে বলে বা স্টোন সেল কি অনেকেই জানে না, মাথা ঘুরে যায়। কিন্তু এই যে স্ক্লেরাইডই কি? স্টোন সেল। সেল মানে কোষ, বুঝেছো তো তোমরা? আচ্ছা, পরিণত স্ক্লেরাইড কোষ সাধারণত মৃত থাকে। তাহলে যে স্ক্লেরাইড কোষ পরিণত হয়ে যায় সেগুলো কি? মৃত হয়ে যায়। হ্যাঁ, আর এই যে দেখো 100% এমসিকিউ দিয়ে রাখছি, 100%, অর্থাৎ নগ্নবীজ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের কর্টেক্স, ফল ও বীজত্বকে স্ক্লেরাইড টিস্যু দেখা যায়। তাহলে ওই যে নগ্নবীজ ও দ্বিবীজপত্রী উদ্ভিদের কোথায় স্ক্লেরাইড টিস্যু দেখা যায়, বা স্ক্লেরাইড টিস্যু কোন উদ্ভিদের দেখা যায়, তখন উত্তর কি নগ্নবীজ দ্বিবীজপত্রী উদ্ভিদ হবে। হ্যাঁ, এটা তো অবশ্যই দেখে নিবা তোমরা। এবার দেখো জটিল টিস্যু, আমি প্রশ্ন লিখে দিয়েছি, জটিল টিস্যু কাকে বলে আসবে কিন্তু। বিভিন্ন ধরনের কোষের সমন্বয়ে যে স্থায়ী টিস্যু তৈরি হয় তাকে জটিল টিস্যু বলা হয়। হ্যাঁ, এই জটিল টিস্যু আবার দুই ধরনের, একটাকে বলা হয় জাইলেম, একটাকে বলা হয় ফ্লোয়েম। ও হ্যাঁ, ভালো কথা, জটিল টিস্যুকে কিন্তু পরিবহন টিস্যু বলা হয়। কারণ কি? এর মধ্যে অনেকগুলো স্থায়ী কোষ থাকে, অনেকগুলো স্থায়ী টিস্যু থাকবে। হ্যাঁ, ক্লিয়ার। এবার দেখি আমরা জাইলেম। দেখো একটু, জটিল টিস্যু দুই ধরনের, জাইলেমও কিন্তু আবার দুই ধরনের। একটাকে বলা হয় প্রাথমিক বা গৌণ, আরটাকে সেকেন্ডারি। হ্যাঁ, প্রাথমিক জাইলেম কাকে বলে একটু দেখে নিবা। এই যে প্রাথমিক জাইলেম যেটা পেলাম, দেখো আরেকবার রিপিট করি, জটিল টিস্যু দুই ধরনের। হ্যাঁ,
এই যে জাইলেম আর ফ্লোয়েম, জাইলেম আবার দুই ধরনের। হ্যাঁ, আর এই জাইলেমের মধ্যে কি কি পেলাম আমরা? দুই ধরনের কি কি? একটা প্রাথমিক আর একটা সেকেন্ডারি। এই প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের হয়ে থাকে, সবগুলো কিন্তু দুই, মনে রাখবা, দুই 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 দুই। ক্লিয়ার? এমসিকিউতে যা আসুক না কেন দুই থাকলেই ঠিক, আর কিছু দরকার নাই। প্রাথমিক অবস্থায় একে প্রোটোজাইলাম বলা হয়, ঠিক আছে? আর যখন সেটা পরিণত হয়ে যায়, মোটা হয়ে যায়, তখন সেটাকে মেটাজাইলাম বলে। দেখে নিবা তোমরা। হ্যাঁ, দেখো এবার, এই তো জাইলাম আবার কয়েক ধরনের কোষ থাকে, এগুলো কিন্তু প্রকারভেদ না, হ্যাঁ, কয়েক ধরনের কোষ বলা হয়েছে। ট্রাকিড, ভেসেল, প্যারেনকাইমা, জাইলেম ফাইবার, এই যে ট্রাকিড, এতটুকু সুন্দর করে পড়ে নেবা, এমসিকিউ এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট। হ্যাঁ, আর এই যে দেখো লিখে দিয়েছি আমি, চিত্র থেকে সৃজনশীল আসবে, এখান থেকে কিন্তু সৃজনশীল আসেই বেশ কয়েকবার আমরা দেখছি সব বোর্ডের ক্ষেত্রে। ট্রাকিড দেখতে কেমন? বয়লাকার, সর্পিলাকার, সোপানাকার, ঠিক আছে? ফানবর্গ নগ্নবীজী ও আবৃতবীজী উদ্ভিদের এতে দেখা যায়। এই যে দেখো এমসিকিউ লিখে রাখছি না, এমসিকিউ এর উত্তর এই তিনটা। কি প্রশ্ন আছে আমার দেখার বিষয় নয়, ঠিক আছে? আশা করি তোমরা বুঝেছো। ট্রাকিড থেকে যে প্রশ্ন আসুক না কেন, এই যে আবৃতবীজী, ফানবর্গ আর নগ্নবীজী, এমসিকিউর উত্তর হবে শিওর। দৃঢ়তা প্রদান করা এদের প্রধান কাজ। আরটা কি করে? কোষ রস পরিবহন করে, ঠিক আছে? এইবার দেখো ভেসেল, এমসিকিউ এর জন্য ভেসেল কিন্তু ইম্পর্টেন্ট। ভেসেল গঘ নাম্বারে খুব কম আসে, তবে এমসিকিউ 100% এখান থেকে প্রশ্ন আসবেই। দেখো এটাও কিন্তু প্রোটোপ্লাজম পূর্ণ। হ্যাঁ, আর পরিণত বয়সে এরা মৃত, তখন কিন্তু প্রোটোপ্লাজম বিহীন হয়ে যায়। ক্লিয়ার? আগেরটা দেখো, ট্রাকিড, ফানবর্গ নগ্নবীজী ও আবৃতবীজী, আর ভেসেল কিন্তু গুপ্তবীজী উদ্ভিদের অঙ্গে দেখা যায়, ঠিক আছে? এই যে নিটাম, নিটাম কিন্তু খুব ইম্পর্টেন্ট। নগ্নবীজী উদ্ভিদের মধ্যে উন্নত উদ্ভিদ হলো কি একটা নিটাম। প্রাথমিক পর্যায়ে কিন্তু ভেসেল থাকে। পানি এবং খনিজ লবণ পরিবহন ও অঙ্গকে দৃঢ়তা, ও কিন্তু দৃঢ়তা প্রদান করে, এও দৃঢ়তা প্রদান করে, আর এটা এদের প্রধান কাজ, ঠিক আছে? এবার জাইলেম প্যারেনকাইমা, ক নাম্বারের জন্য খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, জাইলেম প্যারেনকাইমা কাকে বলে? কি, এই যে উড প্যারেনকাইমা, প্রশ্নে আসে উড প্যারেনকাইমা কাকে বলে। তোমরা এসে কি বলো, স্যার উড প্যারেনকাইমা কোথায়, খুঁজে পেলাম না। এই যে দেখো ছোট্ট একটা ওয়ার্ড, এইটাই ক নাম্বারে দিয়ে দেয়। হ্যাঁ, খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করা এদের প্রধান কাজ, ঠিক আছে? এইবার দেখো জাইলেম ফাইবার, ওফ খুব ইম্পর্টেন্ট আর একটা কোশ্চেন পেয়েছি আমরা ক নাম্বারে, 100% দিছি, মানে কি আসতে পারে। হ্যাঁ, তোমরা একটু সুন্দর করে দেখে নিবা। উড ফাইবার, তাহলে কি জাইলেম ফাইবারকে উড ফাইবার বলা হয়ে থাকে, ঠিক আছে? জাইলেম ফাইবারকে উড ফাইবার বলা হয়ে থাকে। দেখে নিবা তোমরা একটু। প্রোটোপ্লাজম থাকে না, আর প্রোটোপ্লাজম যদি না থাকে তাহলে অবশ্যই সেগুলো মৃত হবে, তাই না? আর কি যান্ত্রিক শক্তি যোগায়, যে এমসিকিউ জন্য রেখে দিয়েছি, নিচের কোনটি যান্ত্রিক শক্তি যোগায়, প্রশ্ন আসবে, অ্যান্সার কি? জাইলেম ফাইবার। খুব সোজা, তাই না? পানি ও খনিজ পদার্থ পরিবহন, খাদ্য সঞ্চয়, উদ্ভিদকে যান্ত্রিক শক্তি আর দৃঢ়তা প্রদান করা জাইলেম টিস্যুর প্রধান কাজ। যে কয়টা টিস্যু দেখলাম, এদের গঠন আর কাজ মনে রাখলে আর কিচ্ছুর দরকার নাই, শুধু গঠন এবং কাজটুকু মনে রাখবে, ঠিক আছে? ফ্লোয়েম দেখো একইভাবে গঠন আর কাজ। কাঁচামাল, খাদ্যের যে কাঁচামাল থাকে না, হ্যাঁ, পানি সরবরাহ করে। ফ্লোয়েম পাতায় প্রস্তুত খাদ্য উদ্ভিদ দেহের বিভিন্ন স্থানে পরিবহন করে। দেখো এই তো দেখো, এর মধ্যে দিয়ে কিন্তু সে কি করে, প্রস্তুত খাদ্যগুলো পৌঁছে দেয়, ঠিক আছে? নামগুলো দেখো, সিপ প্লেট, সিপ নল, এই যে লম্বা নল, সিপ নল। সঙ্গী কোষ মানে কি, এই কোষের সাথে আরেকটা সঙ্গী সে আছে, সেজন্য সে সঙ্গী কোষ, তাই না? ফ্লোয়েম প্যারেনকাইমা এখানে, ঠিক আছে? সুন্দর করে তোমরা একটু দেখে নিবা। এবার সিপ কোষ, সিপ কোষে কি সিপ প্লেট থাকবে, এই যে শুধু আমি যেগুলো দাগে রেখেছি সেগুলো পড়বা, দ্যাটস এনাফ। আর তেমন কিছু না পড়লেও হবে, একবার রিডিং দিবা, আর আমি যেগুলো আন্ডারলাইন করে রাখছি সেগুলো বারবার দেখবা, আশা করি এর বাইরে কোনো প্রশ্ন আসবে না। পরিণত সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না, তাহলে দেখো পরিণত সিপ কোষে কোনো নিউক্লিয়াস থাকে না। হ্যাঁ, নিচের কোনটিতে নিউক্লিয়াস থাকে না? পরিণত সিপ কোষে, মনে থাকবে তো? ওকে, এটাও কিন্তু গুপ্তবীজী, তাহলে সিপ কোষ গুপ্তবীজী উদ্ভিদের ফ্লোয়েম সঙ্গে থাকে। সঙ্গী কোষ মানে বুঝতে পারছো, সে সাথী হিসেবে থাকবে। এটা কিন্তু ফার্ন আর নগ্নবীজী। হ্যাঁ, উপরে আমরা কিন্তু ফার্ন আর নগ্নবীজী পড়েছি, এটাও কিন্তু গুলিয়ে ফেলো না। হ্যাঁ, সঙ্গী কোষও কিন্তু ফার্ন এবং নগ্নবীজী উদ্ভিদের উপস্থিতি নেই, অর্থাৎ ফার্ন নগ্নবীজী উদ্ভিদের থাকে না, বাকি সবগুলোতেই থাকে তাহলে। ওকে, ফ্লোয়েম প্যারেনকাইমা, তাই তো? দেখো কি, ফার্ন, নগ্নবীজী, দ্বিবীজপত্রী, প্রত্যেকটাতেই থাকে। ফ্লোয়েম ফ্রি, ফ্রি মানে কি, সে সবার সাথেই আছে, নগ্নবীজিতেও আছে, দ্বিবীজপত্রীতেও আছে, ফার্নেও আছে। খুব সোজা, তাই না? শুধু এই আন্ডারলাইন গুলো করে রাখো, তাহলেই দেখো পরীক্ষা অনেক ভালো হবে। ফ্লোয়েম ফাইবার বা তন্তু, হ্যাঁ, দেখো পাটের আঁশ, বাস্ট ফাইবার, কি ওয়ার্ডগুলো দেখেই মনে হচ্ছে না ম্যাজিক? হ্যাঁ, এগুলোই প্রশ্নতে আসে। বাস্ট ফাইবার কাকে বলে? হ্যাঁ, তারপর পাটের আঁশ কোন ধরনের ফাইবার, তাহলে এটা বাস্ট ফাইবার। বা নিচের কোনটি? বাস্ট ফাইবার, পাটের আঁশ। এমসিকিউ 100%। দেখো আমি সত্যি
সত্যি বলতেছি, যদি একটা টিচার ভালো মতো কোশ্চেন করে থাকে, তারা সবসময় এই ছোট ছোট লাইনগুলোতে বেশি ফোকাস দেয়। আর দেখো, এগুলোই কিন্তু এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, তুমি নিজেই বুঝতে পারছো। দেখো, উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে প্রবাহিত হয়। এমসিকিউতে কিন্তু আসবে এগুলো। ক্লিয়ার? খুব ইম্পর্টেন্ট কিন্তু। আপাতত এ পর্যন্ত থাক। আগামী দিন এই প্রাণী টিস্যু থেকে শুরু করব। আশা করি আজকে ক্লাসটা তোমাদের অনেক ভালো লেগেছে। আর তোমরা কিন্তু অবশ্যই প্রশ্ন করবা যে কোনটা বুঝতে পারছো, কোনটা বুঝতে পারছো না। হ্যাঁ? আর আশা করি এসএসসি পরীক্ষার আগে এই চিত্রগুলো নিয়ে তোমাদের মানে একটা ভালো ক্লাস নিব আমি। হ্যাঁ? এখন আপাতত এভাবেই পড়াশোনা করো। তো ধন্যবাদ সবাইকে। আবার দেখা হবে নতুন কোনো কিছু নিয়ে। এই পর্যন্তই। ভালো থাকবে সবাই।